নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আপনাদের প্রথমে নিয়ে চলে যাব বাঁকুড়া জেলার খবর দেখাতে। বাঁকুড়া জেলা আজকে গোটা ভারতবর্ষের কাছে বিখ্যাত হয়ে গিয়েছে। বাঁকুড়া জেলার ইন্দাস থানার নাম আজকে প্রত্যেকটা যারা ইনস্টাগ্রাম ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, তাদের মুখে মুখে রয়েছে। কি এমন ঘটনা ঘটলো বাঁকুড়া জেলার ইন্দাস থানাতে যে এতটা প্রচার পেয়ে গেল রাতারাতি এই বাঁকুড়া জেলার ইন্দাস থানা। আর ককরোচ জনতা পার্টি, যাদের দিল্লির নেতৃত্ব একেবারে স্বয়ং ভিডিও করে আজকে বাঁকুড়া জেলার ইন্দাস থানায় উপস্থিত হওয়ার কথা বলছেন। আর এটার জন্য একমাত্র প্রচারের আলোয় আনার জন্য বাঁকুড়া জেলার ইন্দাস থানাকে দায়ী হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কি ঘটনা ঘটেছিল বাঁকুড়া জেলার ইন্দাস থানাতে আমি আপনাদেরকে দেখাবো আজকের এই এপিসোডে, যার জন্য ককরোচ জনতা পার্টি এই বাঁকুড়া জেলার ইন্দাস থানায় আজকে আন্দোলনে আসছে। এরপরেই আমি আপনাদেরকে নিয়ে চলে যাব আমাদের ভারতবর্ষের তথাকথিত যোগগুরু, কিন্তু আদতে একজন আদ্যপান্ত বিজনেসম্যান, যার নাম বাবা রামদেব। সেই বাবা রামদেব আমাদের বাচ্চারা যে আন্দোলনে চলে যাচ্ছে, সেই আন্দোলনে চলে যাওয়াতে আজকে ব্যাপক চিন্তা প্রকাশ করেছেন এবং বলছেন যে তাদেরকে কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে আন্দোলনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যে দৃশ্য আমি আজকে আপনাদেরকে দেখাবো, যে আজকে ভারতবর্ষের ভবিষ্যৎ, আজকে ভারতবর্ষের জেনারেশন জি, জেনারেশন আলফা কেন আন্দোলনের দিকে চলে যাচ্ছে, সেটার বিরুদ্ধে একটাও কথা বলার ক্ষমতা রাখেন না এই তথাকথিত যোগগুরু, বা বলতে পারেন 5,000 কোটি টাকার বিজনেসম্যান বাবা রামদেব। আর এরপরেই আমি আপনাদেরকে নিয়ে চলে আসবো একেবারে বীরভূমের রামপুরহাটে। আপনারা সকলেই জানেন আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি ধরনের মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল গতকাল। আর সেই আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘটনাটাকেই এখন প্রচারের আলোয় এনে একেবারে দারুণভাবে দেখানোর চেষ্টা করেছিল বেশ কিছু বালিশপন্থী নেতা। গতকাল আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে বালিশে বালিশে ভরে গিয়েছিল, এত নেতা সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তিনি দেখালেন যে আশিস বন্দ্যোপাধ্যায়ের মন কিন্তু একেবারে পড়ে রয়েছে কালীঘাটের তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কি এমন ঘটনা ঘটলো, কি কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে, সমস্ত কিছু থাকবে আজকের এই এপিসোডে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন প্রথমেই আমরা বাঁকুড়া জেলার ইন্দাস থানার খবরটা একবার নিয়ে আসি। কি ঘটনা, বাঁকুড়া জেলার ইন্দাস থানা আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে ছয়লাভ হয়ে গিয়েছে। আপনাদের মধ্যে যদি কেউ ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা দেখবেন ইনস্টাগ্রামের ফিডে শুধুমাত্র এই বাঁকুড়া জেলার ইন্দাস থানার খবর রয়েছে। এবং ককরোচ জনতা পার্টি এটাকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে, এমনটাই বলা যেতে পারে। শুধু তাই নয়, জাতীয় কংগ্রেস পর্যন্ত এই বাঁকুড়া জেলার ইন্দাস থানার ঘটনাটাকে গোটা ভারতবর্ষের সামনে তুলে ধরেছে। এবং এই বাঁকুড়া জেলার ইন্দাস থানায় কি এমন ঘটনা বিজেপির কর্মীরা ঘটিয়ে দিল, যার জন্য আজকে গোটা ভারতবর্ষের নজর বাঁকুড়া জেলার ইন্দাস থানাতে। আমি আপনাদেরকে একটি দৃশ্য দেখাবো, যে দৃশ্যতে আপনারা দেখতে পাবেন যে একটি যুবকের বাড়ি, মুসলিম যুবকের বাড়ি, কিভাবে আক্রমণ চলছে এবং কিভাবে খিস্তি খেউড়ি চলছে সেখানকার স্থানীয় বিজেপির কর্মকর্তাদের দ্বারা। দেখুন। আমি আমি স্কুলে বলে আসছি শুধু স্যার কি কি অসুবিধা, আর এতে এতে স্কুল ঠিক করে এত অসুবিধা, এত প্রবলেম। হ্যাঁ, মারা ভিডিওটা করছে। কি প্রমাণ আছে? প্রমাণ কি? না একদম না, আমি কিচ্ছু করিনি, এমন কিছু আমি এমন কিচ্ছু করিনি, এমন কিচ্ছু করিনি, আমি এমন কিচ্ছু করিনি, আমি দাদা আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, কি করছি, কি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। ওটা দেশের ভিলাগ, ওটা ওটা দেশের ভিলাগ, ওটা তুমি জানো না গলাবাজি করছেন, মার খাচ্ছে বাইরে, তুমি গলাবাজি করছেন না।
কতটা ভয়ঙ্কর বিষয়, কতটা মারাত্মক বিষয় ভাবুন যে রাতের বেলায় আপনি নিজের বাড়িতে রয়েছেন, হয়তো রাতের খাবারটা খাবেন খাবেন করছেন, আর সেই সময় আপনার বাড়িতে এই ধরনের দুষ্কৃতীর হামলা। এইভাবে আপনাদের বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি, খিস্তি খেউড়ি এবং অবশেষে গেটের তালা ভেঙে একেবারে মারপিট চলছে, ঘর থেকে বার করে এনে বেদম মারধর চলছে। কি ঘটনা, কি দোষ করেছিল এই পরিবারটির? দোষটা কি? সেই দোষটা আমি আপনাদেরকে আগে বলি যে আজকে ভারতবর্ষে নিজেদের শিক্ষার দাবি জানানোর জন্য কত বড় দোষী হতে হয় সাধারণ একজন ভারতবাসীকে, যার পলিটিক্সের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কোনো রকম সম্পর্ক নেই। যে যুবকটিকে আপনারা দেখলেন, যে যুবকের বাড়িতে আপনারা আক্রমণটা দেখলেন, সেই যুবকটি হচ্ছে আব্দুল নামে পরিচিত স্থানীয় এলাকাতে। আর এই আব্দুলের দোষ হচ্ছে সে ককরোচ জনতা পার্টির সমর্থক। যে ককরোচ জনতা পার্টি কিন্তু কোনো রকম ভোট চায় না, তারা সমাজ ব্যবস্থাকে শুধরানোর কথা বলে থাকে। আর এই ককরোচ জনতা পার্টির সমর্থক হওয়ার জন্য গত 15ই আগস্ট ককরোচ জনতা পার্টির একটি যে ক্যাম্পেইন ছিল নিজেদের এলাকার স্কুলকে ঠিক করার, সেই স্কুলকে ঠিক করার দাবি করে এই আব্দুল তার গ্রামের ছোটবেলার স্কুলটিকে ঠিক করার জন্য একটি ভিডিও প্রকাশ করেছিলেন। এটাই হয়ে গিয়েছিল এই আব্দুলের সব থেকে বড় একটা অপরাধ, যে আজকে এই নতুন পশ্চিমবঙ্গের স্বাধীনতাতে, ভারতবর্ষের নতুন 2014 সালের স্বাধীনতার পর থেকে আপনি কিভাবে স্কুলের শিক্ষার ব্যবস্থার দাবি করতে পারেন? তাহলেই আপনি মারাত্মক দোষী। আর এটাই দেখা গেল আব্দুলের পরিবারের সাথে। সেই পরিবারকে এই ভিডিও বেরোনোর পরে স্থানীয় যে সমস্ত বিজেপির কর্মকর্তারা রয়েছে, বুথের সভাপতির সমেত সেই বাড়িতে চড়াও হয় এবং আব্দুলের পরিবারকে কার্যত পেটানো চলে এবং আব্দুলের পরিবারের উপর কার্যত শারীরিক নির্যাতন চলে। এই ঘটনার জন্য আব্দুলের বয়স অল্প, সে হয়তো সহ্য করে নিতে পারে, কিন্তু তার পিতা, আব্দুলের পিতা এটা সহ্য করতে পারে না। বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি থাকা অবস্থাতেই আব্দুলের পিতার মৃত্যু ঘটে যায় এবং আব্দুলের পিতার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটা ককরোচ জনতা পার্টির উদ্দেশ্যে ভিডিও করে ছেড়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল। দেখাবো আমি আপনাদেরকে কি বলছে সে তার ভিডিওতে, দেখুন। आप लोगों को पता है मेरे पापा मर गए? पता है किस लिए मरा? क्योंकि उनका बेटा स्कूल ठीक करने चला था, गवर्नमेंट स्कूल ठीक करने चला था, मार दिया मेरे पापा को। बीजेपी के लोगों ने मार दिया मेरे पापा को। अभी आया हूँ, उनका पोस्टमार्टम होगा। क्या नज़ारा है यार। দেখলেন কি প্যাথেটিক ভিডিও বলুন, কি ধরনের একেবারে চিন্তার বিষয় বলুন। আব্দুল, যার বয়স মাত্র 25 বছর, 25 বছরের একটা তরতাজা যুবক, তার কি দোষ ছিল? সে শুধুমাত্র তার এলাকার সরকারি স্কুলটা ঠিক করার ব্যবস্থা করেছিল বা ঠিক করার জন্য একটি ভিডিও ককরোচ জনতা পার্টির উদ্দেশ্যে তৈরি করে পাঠিয়েছিল। আজকে প্রশাসনের নজরে যদি এই ভিডিওগুলো আসে, প্রশাসনের উচিত সেই সমস্ত স্কুলগুলোকে ঠিক করা। বিগত সরকার কি করেছে সেই সরকারের উপর দোষ না চাপিয়ে নিজেদের সরকার সঠিকভাবে কাজ করবে, এটাই তো সরকারের কাছ থেকে আজকে সমস্ত মানুষ আশা করে থাকে। কিন্তু এই যে যুবক ভিডিওটা কি করে করলো? আরে এই স্কুলগুলো যদি ঠিক হয়, সেই বিদ্যালয়ে তো ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তা রয়েছে তাদের ছেলেরাও পড়তো, যারা তার বাড়িতে আক্রমণ করতে গিয়েছিল, কিন্তু তারা এটা চিন্তা করলেন না। তারা একেবারে অভিযোগ মতো তার বাড়িতে আক্রমণ করতে গেলেন, আমরা ভিডিওতে দেখতে পেলাম। এবং এই ঘটনার পরে তার বাবার সঙ্গে কি ঘটনা ঘটেছে সেটা তো তার পুত্রের মুখ থেকেই আপনারা শুনলেন। কিন্তু এই ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় এবং ককরোচ জনতা পার্টির নজরে চলে আসে। আর ককরোচ জনতা পার্টি কিন্তু অন্যান্য আর 4টে পার্টির মতো একেবারে এই ঘটনা দেখে দিল্লিতে বসে থাকার মতনই কাজ করলো না, শুধুমাত্র একটা দুঃখ প্রকাশ জানিয়েই ছেড়ে দেওয়ার কাজ করলো না। ককরোচ জনতা পার্টির একেবারে টপ লিডারশিপ, তারা কিন্তু এই ভিডিও দেখার পরে নড়ে চড়ে বসলো এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি ভিডিওটি শুট করছি, তারা হুঁশিয়ারি দিল যে আমরা এবারে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় আন্দোলন চালাবো। দেখুন, हमने क्या लड़ाई लड़ी? स्कूल ठीक करने की लड़ाई लड़ी। हम चाहते थे कि इस देश के सभी स्कूल ठीक हों। लेकिन भाजपा की तरफ से क्या हुआ? भाजपा की तरफ से गुंडागर्दी की गई, मारपीट की गई। वेस्ट बंगाल के बांकुड़ा डिस्ट्रिक्ट इंदस पुलिस स्टेशन का रहने वाला अब्दुल, जो जंतर मंतर पर पहले दिन से हमारे साथ मौजूद था, जिसने प्रोटेस्ट में हिस्सा लिया, वो सिर्फ अपने गांव के सरकारी स्कूल ठीक कराना चाहता था। वो गया, लेकिन जैसे ही वो वापस अपने घर आया, भाजपा के गुंडे आए, उसके साथ मारपीट की और बीच बचाव में जब उसके पिताजी वापस बीच में आए तो उनके साथ भी मारपीट की। उनको इतना मारा कि कल उनकी मौत हो गई। पूरे देश भर में हम लोग शिक्षा की बात कर रहे हैं, हम वोट तो मांगने नहीं जा रहे, हम तो सिर्फ चाह रहे हैं कि हमारे देश के स्कूल ठीक हो। लेकिन पूरे देश में हमें सिर्फ और सिर्फ भाजपा के लोग गुंडागर्दी, मार पिटाई, बदतमीजी से ही तो डील कर रहे हैं। अब्दुल के पिताजी की क्या गलती थी? अब्दुल की क्या गलती है? सिर्फ यही कि वो अपने स्कूल ठीक कराना चाहता है। मैं भाजपा के गुंडों को सिर्फ ये कहना चाहता हूं कि तुम्हें जितनी गुंडागर्दी करनी है कर लो, जितनी मार पिटाई करनी है कर लो, हम डरने वाले नहीं हैं, हम रुकने वाले नहीं हैं, हम झुकने वाले नहीं हैं। कल मैं
हमारे जो जोनल इंचार्जेस हैं अंकित, विजय, हमारी कोर टीम और सीजेपी के तमाम साथी बांकुड़ा पहुंचेंगे अब्दुल के परिवार को न्याय दिलाने। हम बंगाल के सभी कॉकरोचेस से रिक्वेस्ट करते हैं कि आप लोग भी ज्यादा से ज्यादा संख्या में इंदस बांकुड़ा डिस्ट्रिक्ट में जो पुलिस थाना है वहां पहुंचे। अब्दुल के परिवार को न्याय दिलाना हमारी जिम्मेदारी है और हम तब तक नहीं रुकेंगे जब तक उसके परिवार को न्याय नहीं मिल जाता। इन लोगों से डरने वाले नहीं हम। যার বক্তব্য আপনারা শুনলেন সেটা গতকালের বক্তব্য এবং এনার নাম হচ্ছে আশুতোষ রাঙ্খা। অর্থাৎ অভিজিৎ দীপকের পরেই যদি ককরোচ জনতা পার্টিতে অন্যতম পরিচিত রূপ কারুর থেকে থাকে, পরিচিত মুখ যদি কারুর থেকে থাকে, এই আশুতোষ বাবুর। আর এই আশুতোষ গোটা ভারতবর্ষে এই ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন এবং সকলের কাছে আবেদন করেছেন যে ইন্দাস থানাতে বাঁকুড়া জেলায় পৌঁছানোর জন্য। আর এই ঘটনা গতকাল যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, যখন পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনের কাছে এই খবর আসতে শুরু করে যে সেই ককরোচ জনতা পার্টি যারা ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা নিতে পর্যন্ত বাধ্য করে দিয়েছিল ভারত সরকারকে, এই ঘটনা পশ্চিমবঙ্গ সরকারের কানে পৌঁছানোর পরেই তারা নড়ে চড়ে বসে এবং এই আশুতোষ রাঙ্কার ভিডিও প্রকাশের পরেই কিছুক্ষণ পরেই আমাদের কাছে খবর আসে যে বাঁকুড়া জেলার ইন্দাস থানা থেকে প্রায় 8 জন বিজেপি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে আজকে বাঁকুড়ার আদালতে তোলা হবে। এমনকি গতকাল রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় পর্যন্ত এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং পুলিশকে বলেন যে কোনো রকম টালবাহানা না করে সকলকে গ্রেপ্তার করতে হবে। গতকাল পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরে একেবারে পাতাল থেকে খুঁজে এনে আরো 3 জনকে গ্রেপ্তার করে টোটাল 8 জনকে গ্রেপ্তার করে দিয়েছে। কিন্তু তাতেও ককরোচ জনতা পার্টির এই যে আক্রোশ, সেটা কি ঠান্ডা হবে? আশুতোষ রাঙ্কা তারা ইতিমধ্যেই কলকাতায় উপস্থিত হয়ে গিয়েছে। যখন আপনারা এই ভিডিওটি দেখবেন হয়তো আপনাদের কানে খবর পৌঁছে যাবে যে বাঁকুড়া জেলায় ককরোচ জনতা পার্টি উপস্থিত হয়ে গিয়েছে। কিন্তু এর পরের কি পদক্ষেপ? গ্রেপ্তার তো প্রশাসন করে নিয়েছে, কিন্তু ককরোচ জনতা পার্টি এই ঘটনাটাকে আগামী দিনে পশ্চিমবাংলায় আর কত বড় দিকে নিয়ে যেতে পারে, বা আগামী দিনে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি, ককরোচ জনতা পার্টির এই যে আন্দোলনের হুঁশিয়ারি, এটাকেই বা সামলে নিতে পারে কিনা, সেটা তো দেখার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এই কথা বলা যেতেই পারে যে ককরোচ জনতা পার্টির টপ লেভেলের লিডারশিপরা যে কাজটা আজকে করলেন আব্দুলের পাশে দাঁড়িয়ে, সেটা প্রত্যেকটা পার্টির পলিটিক্যাল যারা লিডার রয়েছে তাদের দেখে শেখা উচিত। অর্থাৎ এরা ভরসা দিতে পারছে সাধারণ মানুষকে যে আপনাদের যে কোনো বিপদেই কিন্তু আমরা আপনাদের পাশে রয়েছি। তবে এই যে স্কুল ঠিক করো, এই যে একটা ককরোচ জনতা পার্টির ইনিশিয়েটিভ, এটা তো যথেষ্ট পরিমাণে ভালো। ভারতবর্ষের প্রত্যেকটা বাচ্চাই যদি পড়াশোনা শেখে তাহলে আর কেউ এই রকম অবস্থা হবে না। কারণ দেখুন আপনাদের সামনে, এটা আমাদের ভারতবর্ষের শ্রাবণ মাসের চিত্র। আমাদের ভারতবর্ষে আমরা শ্রাবণ মাসটাকে প্রচন্ড পুণ্য মাস হিসাবে মেনে থাকি এবং হিন্দু সম্প্রদায় যারা প্রকৃত হিন্দু, একেবারে ওই নাটুকে হিন্দু নয়, তারা এই শ্রাবণ মাসটাকে কতটা সুন্দরভাবে পালন করে আপনারা জানেন না। আর সেই জায়গায় যদি আমাদের বাড়ির বাচ্চারা এই ধরনের জায়গায় পৌঁছে গিয়ে থাকে, আজকে শ্রাবণ মাসের নাম করে রাস্তায় নেমে এই ধরনের নাচ গান ডিজে বাজিয়ে এই ধরনের প্রদর্শন, সঙ্গে নেশার দ্রব্য, সেটাকে ধর্ম পালন বলে না, বরঞ্চ হিন্দু হওয়ার জন্য আমাদের মাথা হেঁট হয়ে যেতে হয় যখন এই ধরনের ভিডিও গোটা ভারতবর্ষে প্রকাশ পেয়ে যায়। আর এই সমস্ত ঘটনা কেন ঘটছে? তার কারণ ভারতবর্ষে আজকে একাধিক প্রত্যেকটা দিন প্রায় 95টা করে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আর তার জন্যই তো ককরোচ জনতা পার্টির ইনিশিয়েটিভ যে নিজেদের এলাকার আগে স্কুলগুলোকে ঠিক করো। কারণ সরকারি স্কুলে যারা পড়ার তাগিদ রাখে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রাইভেট স্কুলে নিজেদের ছেলে মেয়েকে পড়াতে পারবে না। আর প্রাইভেট স্কুলে যখন পড়াতে পারবে না, আর সরকারি স্কুলের যখন এই রকম দৈন্যদশা হবে, তখন তো এই ধরনেরই ছেলে মেয়ে সমাজের ভবিষ্যৎকে নষ্ট করতে শুরু করবে। কিন্তু এই ঘটনায় একটি বড় মন্তব্য করেছেন আমাদের ভারতবর্ষের অন্যতম বিজনেসম্যান, যার বিজনেস ভারতীয় জনতা পার্টির আসার পর থেকে প্রায় 5,000 কোটি টাকায় পৌঁছে গিয়েছে, সেই বাবা রামদেব। বাবা রামদেব গতকাল একটি বক্তব্য রেখেছেন যে ভারতবর্ষের বাচ্চাকে নাকি ইচ্ছাকৃতভাবে এখন আন্দোলনের দিকে পৌঁছে দেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হচ্ছে। দেখুন, मैं इस समय सबसे बड़ा कोई देश का मुद्दा मानता हूं तो ये कि देश का बचपन कैसे बचे। कुछ लोग देश का बचपन का इस्तेमाल कर रहे हैं आंदोलन में। यदि देश का बच्चा जो भी प्राइमरी स्कूल में पढ़ रहा है, आप उसको आंदोलन में धकेल देंगे तो बच्चे पढ़ेगा कब? उसको पता ही नहीं कि आंदोलन क्या होता है। आपने उसको फूंक मार दी कि जा तू भी जा करके थाने का घेराव कर ले, तू भी सड़क पे उतर जा, तू भी एडीएम और डीएम का घेराव कर ले। छोटे बच्चों को आंदोलनों में नहीं धकेलना चाहिए, पूरी दुनिया में कहीं नहीं होता। आंदोलन ये अभिभावकों का उत्तरदायित्व है बच्चों के लिए। और जब बच्चे जब एडल्ट हो जाते हैं तब उनको अपने अधिकारों के लिए संघर्ष करना चाहिए और अपने कर्तव्यों के पालन के लिए भी प्रतिबद्धता उनके अंदर बढ़नी चाहिए। देश में अराजक आंदोलन तो नहीं, हाँ देश में संविधान की, लोकतंत्र की रक्षा के लिए संवैधानिक लोकतांत्रिक
नैतिक, आध्यात्मिक, मानवीय मूल्यों पर आधारित आंदोलन होने चाहिए। मैं इसका समर्थक हूं। आंदोलन के नाम पर अनार की अराजकता भी नहीं होनी चाहिए और बच्चों का आंदोलन में इस्तेमाल नहीं होना चाहिए। हां, इतना जरूर है कि देश की शिक्षा की, चिकित्सा की सही दिशा होनी चाहिए और देश की शिक्षा चिकित्सा व्यवस्था को लेकर के बहुत गहरे प्रश्न हैं, उनका समाधान होना चाहिए। और ये मैं मानता हूं कि इसमें सरकारों का भी बहुत बड़ा उत्तरदायित्व है, लेकिन इसमें यह भी मानता हूं कि ये व्यक्ति केंद्रित व्यवस्था नहीं है। বাবা রামদেব এত বড় পর্যবেক্ষণ তো করলেন, নিশ্চয়ই কাদেরকে খুশি করার জন্য করলেন সেটা বুঝতেই পারছেন। কারণ আপনারা সকলেই জানেন যে বাবা রামদেব পতঞ্জলি বলে একটি কোম্পানি চালান, যার টার্নওভার প্রায় 5,000 কোটি টাকা হয়ে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকেই। তাই জন্য বাবা রামদেবকে আমি যোগগুরু হিসাবে কম, বিজনেসম্যান হিসাবে বেশি দেখি। আর যিনি এত বড় একজন বিজনেসম্যান, তিনি আজকে বাচ্চাদেরকে আন্দোলনে যেতে হচ্ছে কেন এই বিষয়টা একবারও চিন্তা করলেন না। আজকে নিজের যে পতঞ্জলি সংস্থা রয়েছে সেখান থেকে যে কোটি কোটি টাকা আজকে বাবা রামদেব বিজনেসের নামে তুলছেন, সেই টাকা কি বাচ্চাদের সুরক্ষার জন্য কখনো ব্যবহার করেছেন? তিনি দায়ী করে দিলেন যে বাচ্চাদেরকে বেশ কিছু মানুষ আন্দোলনের দিকে নিয়ে যাচ্ছেন। আজকে বাচ্চাদেরকে আন্দোলনের দিকে যেতে হচ্ছে কেন এই প্রশ্নটা যদি করা হয় বাবা রামদেবকে, আমরা সকলেই জানি যে বাবা রামদেবের একটা চোখ ছোট রয়েছে, একটা চোখ বড় রয়েছে। সম্ভবত যে চোখটা ওনার ছোট রয়েছে সেই চোখটা বন্ধ হয়ে গিয়েছে এবং সেই চোখটা দিয়ে আমি যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এটা গোটা ভারতবর্ষের সাধারণ বাচ্চা ছেলে মেয়েদের মা বাবারা দেখতে পেলেও হয়তো বাবা রামদেব দেখতে পাচ্ছেন না। তাই জন্যই বলছেন যে বাচ্চারা কেন আন্দোলনের দিকে যাচ্ছেন। দেখুন। क्या नाम है आपका? नूरसाबा खातून। अच्छा, ये स्कूल का नाम क्या है? राजकीय प्राथमिक विद्यालय बड़िया टोलमाना। अच्छा, कौन से क्लास तक स्कूल है ये? 5। 5 तक। इस स्कूल में शौचालय है कि नहीं है बाबू? सर नहीं है। नहीं है। इस स्कूल में कंप्यूटर है कि नहीं है? सर नहीं है। इस स्कूल में बेंच है कि नहीं है? सर नहीं है। इस स्कूल में लाइट है कि नहीं है? सर नहीं है। लाइट भी नहीं है। इस स्कूल में पंखा है कि नहीं है बाबू? नहीं है। कुछ नहीं है, बस एक चट्टी है, उसी पे जो है बच्चे बैठ के जो है पढ़ाई करते हैं। 4 गो शिक्षक है, दोपहर में जो है घंटी बजता है, खिचड़ी खाते हैं, लेकिन ना पंखा है, ना शौचालय है, ना बेंच है, ना डेस्क है, ना लाइट का कोई व्यवस्था है, ना कंप्यूटर का कोई व्यवस्था है। अब जरा आप लोग ये बताइए कि इस सरकारी स्कूल में एक बच्चे के पीछे सरकार जो है 850 रुपया खर्चा कर रहा है, वो पैसा आखिर जा कहां रहा है और क्या 850 रुपया खर्चा सही में इन बच्चों के लिए हो रहा है? और अगर हो रहा है तो इनका शौचालय कहां गया, इनका पंखा कहां गया, इनका बेंच कहां गया, इनका डेस्क कहां गया, इनका कंप्यूटर कहां गया, जरा ये बता दीजिए। ভারতবর্ষের মধ্যে প্রাথমিক স্কুল শিক্ষার ব্যবস্থার মধ্যে সব থেকে যদি হালত খারাপ কোনো রাজ্যের হয়ে থাকে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশ। আর তিনটেই আপনারা জানেন যে ডবল ইঞ্জিন শাসিত রাজ্য। তাছাড়াও আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারে প্রায় 12 বছর ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় রয়েছেন। কিন্তু তারপরেও এই দৃশ্য ভারতবর্ষের স্বাধীনতার 80তম উদযাপনের দিন দেখা যাচ্ছে, যেখানে আমাদের ভারতবর্ষের যারা ছোট্ট ছোট্ট ভবিষ্যৎ, যারা আগামী দিনে হয়তো চায়নার সঙ্গে কম্পিট করার কথা ভাবছেন, তাদের এই দুর্দশা যে স্কুলে একটা পাখা নেই, একটা খাবার ব্যবস্থা নেই, স্কুলে একটা বসার ব্যবস্থা নেই, বেঞ্চ পর্যন্ত নেই। আর বাবা রামদেব বলছেন বাচ্চারা আন্দোলনের দিকে নাকি বেশ কিছু মানুষের জন্য চলে যাচ্ছে। এই ঘটনাগুলো যদি কোনো বাচ্চাদের সঙ্গে ঘটে, তারা দিনের পর দিন এই ঘটনা সহ্য করে কখনো আন্দোলনের দিকে যাবে না, এটা হতে পারে? ভাবছেন কি করে বাবা রামদেব? আমি একটা দৃশ্য দেখাবো যেখানে বাচ্চাদের খাবার ব্যবস্থা দেখুন, মিড ডে মিলের ব্যবস্থা দেখুন। মাত্র মিড ডে মিলের অনুদান হচ্ছে 6 টাকা 40 পয়সা, আর সেই মিড ডে মিলে পোড়া ভাত পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য। আর বাবা রামদেব বলছেন এরা কেন আন্দোলনে যাচ্ছে, দেখুন। हाँ, क्या हुआ बच्चे बताओ? ये देखो जले हुए चावल है भैया, बच्चे बताओ कैसे खाएंगे ये? देखो बेटा, तुम्हारा देखो, तुम्हें दाल नहीं मिली? तुम्हें दाल नहीं मिली? क्या हुआ, खत्म हो गई दाल, कम पड़ गई? ये चावल ये ऐसे ही सबको मिले जले हुए चावल? क्यों चावल जले हुए मिले तुम लोगों को? सबका तो पता ही जरे वो আমার এতটুকুই প্রশ্ন যে বাবা রামদেব কিংবা বাবা রামদেবকে যারা সমর্থন করেন তারা কখনো তার বাচ্চাদেরকে এই যে খাবারগুলো রয়েছে খাওয়াতে পারবেন? একেবারে গরু ছাগল যেটা খায় না সেই ধরনের খাবার বেশ কিছু জায়গায় মিড ডে মিলে দেওয়া হয়। বহু সরকারি স্কুল রয়েছে, যারা মাস্টারমশাই রয়েছে তাদের দৌলতে অনেক সুন্দরভাবে চলে, এ কথাও আমি জানি। কিন্তু বহু সরকারি স্কুল রয়েছে যেখানে এই ধরনের অবস্থাও। আমাদের ভালো দিকটা আমরা সবসময় যেরকম দেখি, তখন খারাপ দিকটাও বেশি ভালো করে দেখতে হবে, কারণ খারাপের জন্য একাধিক ভবিষ্যৎ আজকে ভারতবর্ষের বাচ্চাদের নষ্ট হয়ে যাচ্ছে। আর
বাবা রামদেব বলছেন যে কেন আন্দোলনে যাচ্ছেন। আসলে বাবা রামদেব কিছুদিন আগেই একটি ঘটনা দেখেছিলেন যেখানে কিছু বাচ্চা ডিএম স্যারকে একেবারে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন তুলেছিলেন, আন্দোলন করেছিলেন। আর সেই বাচ্চাদের দাবি ছিল তাদের স্কুলটাকে ঠিক করে দেওয়া, তাদের স্কুলে যে ছাদ রয়েছে সেই ছাদ ভেঙে ভেঙে পড়ছিল। এই যে আন্দোলন, এই যে দাবি, এটা বাচ্চাদের অনৈতিক দাবি, এটা বলতে পারবেন বাবা রামদেব? আমি দেখাবো সেই আন্দোলনের দৃশ্য, যে বাচ্চা ছেলেমেয়েরা আজকে কোন পর্যায়ে, কতটা হতাশার মধ্যে থাকলে তাদেরকে এইভাবে রাস্তায় আন্দোলন করতে নামতে হয়। দেখুন। কেন করছিলেন জানেন এই বাচ্চাগুলো এই আন্দোলন? কারণ তারা যে বিদ্যালয়ে খেলাধুলা করে, যেখানে পড়াশোনা করে, সেই বিদ্যালয়ের ছাদ ভেঙে মাথায় পড়ছে। দেখুন, এই বিদ্যালয়ে বাবা রামদেব কি একদিনও বসে থাকতে পারবেন ওই ছাদটার উপরে? বাবা রামদেব তো পিছনে আপনারা দেখলেন যখন বক্তব্য রাখছেন, প্রায় 19টা প্যারামিলিটারি ফোর্স দাঁড়িয়ে রয়েছে, তার সুরক্ষার অভাব নেই। কিন্তু এই সমস্ত বাচ্চা ভারতবর্ষের ভবিষ্যৎদের সুরক্ষা সবসময় অসুরক্ষিত রয়েছে যখন এই রকম স্কুলে তারা পড়াশোনা করতে যায়। দেখুন। आप इसे केवल एक बिल्डिंग समझने की भूल ना करें। ये एक बिल्डिंग नहीं है, ये टूटी हुई सड़ी हुई शिक्षा व्यवस्था का एक घिनौना आईना है। ये जो इसको दिखाओ जरा, ये आप बैठते कहाँ थे? और ये अभी इसको अबेंडन, इसको बंद कर दिया क्योंकि इसके ये हालत है। लेकिन बच्चे इंटरवल में खेलते हैं तो इधर भी इंटरवल में टूटी थी, भगवान ना करे किसी बच्चे को कुछ हो जाता, तो प्रशासन जिम्मेदार रहती उसकी नहीं रहती। वर्तमान ही भविष्य बनता है और ये जो हमारे देश का वर्तमान है, जिस तरीके से हताश है, परेशान है, अभी ये बच्चे डिमांड कर रहे हैं बेसिक फैसिलिटीज़ के लिए, टॉयलेट फैसिलिटीज़, जैसे मैंने आपको वीडियो में दिखाया। छत टूट गई, बच्चे खेल रहे थे, लंच के टाइम पर ये छत टूटी है। व्यक्तिगत तौर पे तो हम दुखी हैं, पर आप बताओ बेटा, आप क्या चाहते हो? आप शिक्षा व्यवस्था में क्या बदलाव चाहते हो? हमारे यहाँ 3 लेक्चरर, 4th सेक्शन अभी तक नहीं हुए, 3 लेक्चरर होने चाहिए, 5 सेकंड ग्रेड के टीचर, L1 L2 के टीचर होने चाहिए, विद्यालय होनी चाहिए, क्योंकि 3 कमरे हैं वो भी पानी से टपकते हैं। सरकार तो इतना निर्देश कर चुकी है कि जिस कमरे में पानी टपकता है उसमें बैठाए नहीं, रिस्क लिया जाता है। लेकिन हमारे हम उसमें बैठे, हम बैठे कहाँ, सर्दी हो गर्मी बरसात कैसे भी हम बाहर बैठते हैं, बिन पंखे कितने भी गर्मी हो। हम नदी क्रॉस करके आते हैं, कम से कम 50 बालक हैं जो नदी क्रॉस करके, मैं खुद एक नदी क्रॉस कर आती हूँ। अब नदी क्रॉस करके आते हैं? लगातार 5 महीने तक और नदी बहती रहती है, सहवाल जम जाते हैं, कई बच्चे वहाँ पर फिसल जाते हैं। मैं खुद पिछली मेरे यहाँ पर चोट भी लगी थी, अब तो सही हो गया। দেখলেন? তাহলে এই ঘটনাগুলো, এই সমস্ত ঘটনা যাদের সঙ্গে দিনের পর দিন হবে, সেই বাচ্চারা আন্দোলন শিখবে না তো আর কি শিখবে বলুন? বাচ্চাদের মধ্যে তো পড়াশোনার নেশা রয়েছে, বাচ্চাদের মাথার মধ্যে তো এখনো আসেনি যে আমরা ভোটের রাজনীতি করব, আমরা ভোটের রাজনীতি, ধর্মের রাজনীতি এইসব করব। বেশ কিছু মানুষও তো এখনো রয়েছে যারা পড়াশোনা করতে চায়, যারা আগামী দিনে হয়তো আব্দুল কালাম হতে চায়, যারা আগামী দিনে হয়তো মনমোহন সিং হতে চায়, যারা আগামী দিনে আচার্য প্রফুল্লচন্দ্র সেন হতে চায়, যারা আগামী দিনে আইনস্টাইনের মতো হতে চায়। সেই সমস্ত ভবিষ্যৎ তো রয়েছে আজকে। আর বাবা রামদেব কিচ্ছু চিন্তা না করে একেবারে একটা জেনারেশনের উপর দোষ দিয়ে দিলেন। কিন্তু এই জেনারেশনকে যারা আজকে এই জায়গায় নিয়ে গেছে, সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা নেই। কারণ বাবা রামদেবের যে পতঞ্জলি সংস্থা রয়েছে তার টার্নওভার 5,000 কোটি টাকার উপরে পৌঁছে গিয়েছে। আজকে এই দৃশ্যগুলো দেখুন তো, স্বাধীনতার দিনের 80তম দিবস উদযাপন চলছে, আর তখন আমাদের ভারতবর্ষের বাচ্চারা স্কুলের রাস্তায় পতাকা নিয়ে যাচ্ছে। এই রাস্তাটায় একটা গরু ছাগল হাঁটতে পারবে, কিন্তু আমাদের ভবিষ্যৎ হাঁটছে। বাবা রামদেব, আপনি একদিন হাঁটতে পারবেন কি এই রাস্তায়? আমার তো মনে হয় না। 4 চাকা গাড়ি ছাড়া তিনি কোথাও বেরোন। কিন্তু এই ভবিষ্যৎরা এইভাবেই দিনের পর দিন স্কুলে যায়। আর এই ক্যাম্পেইনটাই চালানোর জন্য ককরোচ জনতা পার্টি লঞ্চ করেছে স্কুল ঠিক করো। এটা এমন কিচ্ছু খারাপ একটা বিষয় নয়। যারা ভারতীয় জনতা পার্টির নৈতিক কার্যকর্তা রয়েছেন তারাও এই বিষয়টাকে সমর্থন করবেন, আমি নিশ্চয়ই বিশ্বাস করি। কারণ এইটার জন্য দেশের ভবিষ্যৎ ভালো হবে, আর সেই ভবিষ্যৎটা যদি ভালো হয় তাহলে আমাদের ভারতবর্ষেরই নাম হবে। আসুন এরপরে আমরা আপনাদেরকে একবার বীরভূমের রামপুরহাটে নিয়ে যাই। বীরভূমের রামপুরহাটে গতকাল আপনারা সকলেই জানেন মর্মান্তিক ঘটনা। রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার এবং একজন অধ্যাপক, একজন শিক্ষিত মানুষ, সজ্জন ব্যক্তি, তিনি নিজেকে নিজেই শেষ করে দেওয়ার ডিসিশন নিয়েছিলেন। মানে একটা মানুষের মধ্যে কতটা হতাশা এবং কতটা তার মনটাকে কুড়ে কুড়ে ভেতর থেকে খাচ্ছিল বলে এই ধরনের শেষ বয়সে এসে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা একবার বিবেচনা করে দেখুন। আর এটা নিয়ে
রাজনীতি করতে সেখানে পৌঁছে গিয়েছিলেন বালিশপন্থীরা সেখানে দেখুন এত বালিশ, কোনো বালিশের অভাব নেই, এত বালিশপন্থী নেতা সেখানে উপস্থিত হয়ে শুধুমাত্র রাজনীতি করে এলেন, আর কিছুই নয়। কিন্তু তার স্ত্রী, গতকাল তার স্ত্রীর মুখ থেকেও একটি বক্তব্য বেরোলো, যেখানে তার স্ত্রী অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এই অভিযোগ করলেন যে এই ধরনের পার্টিও আমরা কোনোদিন দেখিনি। কিন্তু তিনি কোন পার্টির নাম করেছেন সেটা তো তার বক্তব্যে পরিষ্কার নেই, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছেন যে তিনি হয়তো বর্তমানে যারা শাসন ক্ষমতায় এসছে তাদের উদ্দেশ্যেই বলতে চাচ্ছেন। দেখুন তার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছেন তার বাড়ির মধ্যে, দেখুন। তারা জামিনও হতো, তারা আবার সেই রকম করেই বেড়াতো, এইরকম করেই বেড়াতো, অশান্তি করে বেড়াতো, লোকের টাকা খেত, পয়সা খেত, পাথর খেত, বাড়ি খেত, এক পয়সা চা খায়নি কোনোদিন। সেই মানুষকে যদি চোর বলে, এত শিক্ষিত কলেজে একটা প্রফেসর, বাংলা ডিপার্টমেন্টের হেড, তাকে বলে চোর, সে সম্মান সহ্য করতে পারে? মানুষটা ঘুমড়ে 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 মরে গেল। সত্যি প্যাথেটিক, এবং চিন্তা করা যায় না যে এই ধরনের একজন ভদ্রলোককে এই ডিসিশন নিতে হচ্ছে। এবং তার স্ত্রী যে কথাটা বলছেন সেই কথাটা কেন বলছেন আপনারা তো শুনেছেন, যে শক্তিগড়ের কাছে কিভাবে একজন বিজেপির মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়কে ধরে পিঠের চামড়া তুলে দেওয়ার কথা বলেছিলেন। এবং মাস্টারমশাই মানুষ, বহু ছাত্র তৈরি করেছেন, বহু মানুষ তৈরি করেছেন, আর তাকে যদি এই ধরনের কথা শুনতে হয়, যার এগেনস্টে কোনো রকম একটাও দুর্নীতির অভিযোগ নেই, কোনো রকম থানায় কোনো রকম মামলা নেই, সেই ব্যক্তি যখন এই ধরনের বার্ধক্য বয়সে কথা শোনেন, তিনি মন থেকে একেবারে ভেঙে যেতেই পারেন, এটা বলাই স্বাভাবিক। এবং তার স্ত্রী যাদের উদ্দেশ্যে এই কথা বললেন, তারা হয়তো সম্ভবত পশ্চিমবঙ্গে বর্তমান যারা ক্ষমতায় এসেছেন তাদের উদ্দেশ্যেই বললেন যে এই ধরনের পার্টি আমরা দেখিনি, কারণ যে মানুষরা একটা টাকাও কোনোদিন খায়নি তাকে চোর চোর বলা হচ্ছে। আর বর্তমানে এই ঘটনাগুলোর যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, তখন এই ঘটনা নিয়ে নাটক করতেও পৌঁছে গিয়েছিলেন বালিশপন্থী নেতারা। আপনাদেরকে দেখালাম আজকে কতটা নিচু জায়গায় পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডলদের মতো মানুষরা, যারা এই ঘটনায় নাটক করার চেষ্টা করছেন, যেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। আর কেন বলছি আমি ওনারা নাটক করছেন, কারণ এই অনুব্রত মণ্ডলী কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়কে একাধিক সময় চাপে রাখতেন। এই কথা কিন্তু আমরা বহু জায়গায় সূত্র মারফত শুনেছি। যখন তৃণমূল কংগ্রেসের শাসন ক্ষমতা ছিল, তখন অনুব্রত মণ্ডলের নাম কতটা প্রভাবশালী ছিল বীরভূম জেলায় সেটা আপনারা সকলেই জানেন। এমনকি আজকে যিনি অনুব্রত মণ্ডল এতটা দুঃখ প্রকাশ করছেন এবং একজনকে দায়ী করার চেষ্টা করছেন, কোনো বকাটে ছেলেকে দায়ী করার চেষ্টা করছেন, সম্ভবত ইঙ্গিতে আপনারা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝতে পারছেন যে তিনি দায়ী করার চেষ্টা করছেন, আকারে ইঙ্গিতে নাম না করে এমনটাই বলার চেষ্টা করছেন। কিন্তু আমাদের কাছে পুরনো ভিডিও রয়েছে যেখানে অনুব্রত মণ্ডল এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সজ্জন ব্যক্তিকেও কতটা চাপে রাখার চেষ্টা করেছিলেন প্রকাশ্য ভরা সভা থেকে। আমি শোনাবো আজকে অনুব্রত মণ্ডল কি কথা বলছেন, কেন এই ডিসিশন আশিস বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তার জন্য কিছু বকাটে ছেলেকে দায়ী করছেন। আমার তো এই ভিডিও দেখে কথাই মনে হচ্ছে যে অনুব্রত বাবু সম্ভবত নিজেকেই নিজে বকাটে বলছেন না তো। দেখুন, অধ্যাপক তো মনের দিক থেকে কষ্ট পেয়ে যায় কিছু বকাটি ছেলের জন্য সোশ্যাল মিডিয়ায় আলফাল কথা বলার জন্য। দলের কেউ কি বকাটের মধ্যে ছিল নাকি? দলে একটা তো বকাটে নাম করা বকাটে, কি নাম বলা যাবে? তার নাম বললাম, বলতে ব্যাপার এসবের জন্যই কি হলো নাকি মানসিক? বললাম তো বকাটে ছেলে তো দলে একটা আছে। আশিস দার সঙ্গে বকাটের ভালো সম্পর্ক ছিল। একটা জিনিস বেশ ভালো হয়েছে, অনুব্রত বাবু যবে থেকে তিহার থেকে বেরিয়ে এসেছেন তবে থেকে কিন্তু বেশ চেহারায় জৌলুস এসেছে এবং মোটাসোটা হয়ে গিয়েছেন, ফুলে গিয়েছেন। যাই হোক, তার ব্যক্তিগত উন্নতি হোক এবং শারীরিকভাবে সুস্থ থাকুন তিনি। আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো যেন কোনো রকম এই ধরনের চিন্তা ভাবনা তার মাথার মধ্যে না আসে, আমরা এটাই কামনা করে থাকি। কিন্তু তবুও এখন তিনি যে কমেন্টসটি করলেন, যে কথাটি বললেন, তাতে কোনো বকাটে ছেলেদের ইঙ্গিত পাওয়া গেল, যাকে অনেকেই ভাবছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন না তো। কিন্তু এবার অনেকেই ভাবছেন, একটা ভিডিও যখন প্রকাশ হচ্ছে, যে বকাটে ছেলের মধ্যে অনুব্রত মণ্ডলও পড়ছেন না তো, তিনি নিজেকেই নিজে বকাটে বলছেন না তো। কারণ আজকে আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দুর্ব্যবহার করছিলেন, সেটা তো ক্ষমতার পরিবর্তন হওয়ার পরে। যখন ক্ষমতায় ছিলেন তখনও আশিস বন্দ্যোপাধ্যায়কে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে গোটা পশ্চিমবঙ্গবাসীর সামনে। আমি দেখাবো অনুব্রত মণ্ডল যখন ক্ষমতায় ছিলেন তখন কিভাবে আশিস বন্দ্যোপাধ্যায়কে ভরা সভায় অপমান করতে পর্যন্ত ছাড়েননি, যিনি একজন অধ্যাপক মানুষ ছিলেন। দেখুন, 4 বার টাকা পেয়েছো, দাও নাই কেন? আর অপদার্থ আছে আনারুল আর আশিস ব্যানার্জি, তো কথা বলছো কেন তুমি? আর আয়াস পঞ্চায়েতকে বেশি টাকা দেওয়া হয়েছে, যেহেতু বড় পঞ্চায়েত, তুই দেখিস না বলে এই অবস্থা। আর অপদার্থ আছে আনারুল আর আশিস ব্যানার্জি, তো কথা বলছো কেন তুমি? ওই তো প্রধান, প্রধানকে মাইক দিচ্ছ কেন? তাহলে বলুন
আজকে যে রামপুরহাটে, আজকে যে তারকেশ্বরে যে সমস্ত দুর্নীতির কথায় এই আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম জোর করে অনেকেই চোর চোর বলছিলেন, আশিস বন্দ্যোপাধ্যায়কে কতটা একসময় চাপে থাকতে হয়েছে একবার ভেবে দেখুন তো। আশিস বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আজকে বীরভূম যারা চালাতো তারা দুর্নীতি করেননি তো? এই যে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, যাতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে, যেখানে আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান ছিলেন, সেই আশিস বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কারা চুরি করলেন? সেই কোটি কোটি টাকা বীরভূমে কারা দুর্দণ্ড প্রতাপ নেতা হয়ে চালাতেন? সেই বিষয়ে প্রশাসন নজর রাখবে কি? সেই বিষয়ে গভীরতায় প্রশাসন যাবে কি? আর এই ভয়ে আশিস বন্দ্যোপাধ্যায় নিজের জীবনটা যখন শেষ করেছেন, তখন যারা এই ভয়টা পাইয়েছিলেন, আশিস বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দুর্নীতি করেছিলেন, তাদের তো অনেকেই এখন দেখা যাচ্ছে বালিশ মাথায় দিয়ে ঘুমোচ্ছেন। তাহলে বালিশ মাথায় দেওয়ার পরে বা বালিশ মাথায় দেওয়ার জন্যই কি তারা আগামী দিনে ছাড় পেয়ে যাবেন? এই বিষয়টাও সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে। কিন্তু গতকাল এই সকল জিনিস যখন চলছে, দেখবেন নাটক যখন শেষ হয়ে যায়, পর্দা যখন পড়ে যায়, সেই পর্দা পড়ে যাওয়ার পরে আসল ঘটনাটা সামনে বেরিয়ে চলে আসে। আর এই বালিশপন্থী নেতাদের যখন গতকাল নাটকটি চলছিল, ক্যামেরার সামনে আশিস বন্দ্যোপাধ্যায়ের এই যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে, তখন ক্যামেরা অফ হয়ে যাওয়ার পরে আসল ঘটনাটা সামনে চলে এলো গোটা বঙ্গবাসীর, যে আশিস বন্দ্যোপাধ্যায়কে যতই হয়তো ভয় দেখিয়ে বালিশপন্থীদের সঙ্গে নিয়ে যাওয়া হোক, হয়তো চাপ দেখিয়ে বালিশপন্থীদের সঙ্গে রাখা হোক, কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় তিনি মনে প্রাণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আজও ভুলতে পারেননি। এটা গতকাল একটা টেলিফোন কনভারসেশন যেটা আমাদের হাতে এসেছে, সেখানে দেখা যাচ্ছে আশিস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী আজকের দিনেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলছেন এবং তিনি বলছেন যে আপনি সুযোগ পেলে একবার আসবেন দিদি। দেখুন। অর্থাৎ এ কথা পরিষ্কার যে আশিস বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীকে এমন কোনো দুঃখের কথা বলেছিলেন, বেদনার কথা বলেছিলেন, যেটা তার স্ত্রী আর মনে রাখতে পারছেন না, আর ভিতরে চেপে রাখতে পারছেন না। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কারণেই তিনি আসতে বললেন যে অনেক মনে কথা লুকিয়ে রয়েছে, যেগুলো হয়তো এবারে খোলসা করার দরকার রয়েছে এবং সামনে আসা উচিত। আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনাটি গতকাল ঘটেছিল, অনেক মানুষ তো সেখানে নাটক করতে পৌঁছালেন বালিশ সেজে, কিন্তু আসল যে আশিস বন্দ্যোপাধ্যায়ের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তৃণমূল ছিল, সেটা তার স্ত্রীর যে ফোনের কনভারসেশন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তার বাড়িতে ডাক, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন তার বাড়িতে, আমার নিশ্চিতভাবে এরকম একাধিক মনে বিশ্বাস রয়েছে যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আশিস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এমন কিছু বলতে পারেন, যেটার জন্য আশিস বন্দ্যোপাধ্যায় গুমড়ে গুমড়ে নিজেকে শেষ করে দিয়েছেন, মানতে পারছিলেন না। আর তার জন্য আশিস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীরও নিরাপত্তার প্রয়োজন রয়েছে, এটাও আমি মনে করি। কারণ আশিস বাবুর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, এটা শুধু সাধারণ ঘটনা নয়, সেই সকল ব্যক্তি যারা তাকে এতদিন পর্যন্ত 3 মাস ধরে মানসিক টর্চার করেছেন, তারা দায়ী রয়েছেন এই ঘটনার পেছনে। আর এর মধ্যে বালিশপন্থীরা নেই তো, সেইটা একমাত্র জেনে থাকবেন আশিস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। তার জন্য তার নিরাপত্তারও যথেষ্ট পরিমাণে প্রয়োজন রয়েছে এবং তাকে অবশ্যই সুরক্ষিত থাকতে হবে, এটাও আমি মনে করি। চলুন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।